কলকাতা থেকে মাত্র 3.5 ঘন্টার দূরত্বে লুকিয়ে রয়েছে এক অসাধারণ ভ্রমণ গন্তব্য। এমন একটা জায়গা যেখানে একসঙ্গে উপভোগ করতে পারবেন পাহাড়, ঝর্ণা, লেক, প্রাচীন মন্দির এবং মনোমুগ্ধকর সমুদ্র সৈকত। হ্যাঁ, আমি বলছি ভারতের মিসাইল সিটি নামে পরিচিত উড়িষ্যার বালেশ্বরের কথা। তো প্রথমেই বলবো যে বালেশ্বরে আপনি পৌঁছাবেন কী করে। দেখুন, বালেশ্বরে পৌঁছানোর জন্য বেশ কিছু অপশান রয়েছে। এদের মধ্যে সবথেকে ভালো যে মাধ্যম সেটা হলো ট্রেন। তো হাওড়া থেকেও বেশ কিছু ট্রেন রয়েছে। এছাড়া আমরা গিয়েছিলাম সাঁতরাগাছি থেকে। সাঁতরাগাছি থেকে তাম্বারাম অমৃত ভারত যে এক্সপ্রেস রয়েছে সেই ট্রেনটিতে, যে ট্রেনটা সাঁতরাগাছি থেকে ছেড়ে যায় রাত্রি 11:55 এবং বালেশ্বরে পৌঁছে দেয় 3:12। তো ওই ট্রেনটাতেই করে কিন্তু আমরা যাত্রা করেছিলাম। মোটামুটি নির্ধারিত সময়ের মধ্যেই আমরা বালেশ্বর স্টেশনে পৌঁছে গিয়েছিলাম এবং বালেশ্বরে স্টেশনে পৌঁছে এবার অনেকটাই রাত ছিল তখনও পর্যন্ত। তো আমরা কী করব ভাবছিলাম, হঠাৎ করে বালেশ্বর স্টেশনের যে এসি ওয়েটিং রুম রয়েছে সেই এসি ওয়েটিং রুমেই বাকি সময়টা আমরা কাটিয়ে দেবো, এটা আমরা ভেবে নিলাম। তো যে মতো ভাবা সে মতো কাজ, আমরা এসি ওয়েটিং রুমে চলে গেলাম, যেখানে ঘন্টা প্রতি 20 টাকা করে মাথা প্রতি দিয়ে আমরা বাকি সময়টা এই এসি ওয়েটিং রুমেই কিন্তু কাটিয়ে দিলাম। এবং সেই সঙ্গে সঙ্গে সকালবেলায় বেরোনোর আগে এখান থেকে কিন্তু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নিয়ে বাইরে বেরিয়ে আমরা একটা অটো বুক করে নিলাম, যে অটোতে করে সমগ্র এই যে অটো যে স্ট্যান্ড বালেশ্বর আর এই ভ্রমণটা সামনে অটো, আমরা করেছিলাম। এই অটো স্ট্যান্ড থেকে আমরা কিন্তু এই অটোটা বুক করে নিয়েছি। এই যে অটোটা বুক করে নিয়েছি 1500 টাকার বিনিময়ে আমরা কিন্তু আজকে সারাদিন সাইট সিন করব। তো স্টেশন থেকে আমরা অটো ধরে নিলাম। এবার আজকে আমরা প্রথমেই যাব ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরে। চলুন দেখতে থাকুন। ঘড়ি বলছে এখন সময় 7টা, আর পৌঁছে গেছি আমাদের আজকের প্রথম গন্তব্য ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরে। আর গোপীনাথ মন্দিরে প্রবেশের পাশে এই যে আমাদের যে অটোটি করে আসলাম, সেই অটো রাখার, এই যে গাড়ি রাখার কিন্তু সুবন্দোবস্ত এখানে রয়েছে। আর এই দিকটায় রয়েছে মূল যে মন্দির, সেই মন্দিরটি। এবার চলুন মন্দিরে প্রবেশ করি এবং মন্দিরের ভিতরের দৃশ্যগুলো, যে জিনিসগুলো দেখানো যায় অবশ্যই আপনাদেরকে চলুন দেখাই। তো এখানে কিন্তু রয়েছে জুতো রাখার ঘর, কিন্তু আমরা গাড়িতেই জুতো রেখেছি। আর এই যে মূল মন্দিরটি, এবার চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক এবং মন্দিরের ভিতরে কি কি আছে সমস্ত কিছুই আপনাদের দেখানো যাক। যদিও মন্দিরের মধ্যে একেবারে মূল যে মন্দির, সেখানে কিন্তু ক্যামেরা কিংবা কোনো রকম ইলেকট্রিক গ্যাজেট সেগুলো কিন্তু অ্যালাউ নেই। তবু যতটা দেখানো যায় ততটা দেখায়। এটা হলো মূল মন্দিরে প্রবেশের পথ। এই যে মূল মন্দিরে প্রবেশের রাস্তা কিন্তু এটাই। এই ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরটি উড়িষ্যার বালেশ্বরের রেমুনা গ্রামে অবস্থিত। আজ থেকে প্রায় 500 বছরেরও বেশি পুরনো এই মন্দিরটি বৈষ্ণব ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র একটা মন্দির। এখানে ভগবান গোপীনাথকে ক্ষীরচোরা গোপীনাথ নামে ডাকা হয়। এই নামের পিছনেও রয়েছে এক অলৌকিক কাহিনী। কথিত আছে মহান বৈষ্ণব সাধক মাধবেন্দ্র পুরী একদিন রেমুনার গোপীনাথ মন্দিরে আসেন। মন্দিরে ভগবানকে প্রতিদিন অমৃতকলি ক্ষীর অর্থাৎ দুধ দিয়ে তৈরি এক বিশেষ ধরনের মিষ্টান্নকে নিবেদন করা হতো। মাধবেন্দ্র যে পুরী রয়েছে, সেই মাধবেন্দ্র পুরীর মনে ইচ্ছা জাগে এই ক্ষীরের স্বাদ জানার, যাতে তিনি একই রকমের ভোগ তার যে আরাধ্য দেবতা রয়েছে তার জন্য তিনি প্রস্তুত করতে পারেন। কিন্তু ভোগ নিবেদনের আগে কিছু চাওয়া উচিত নয়, এই ভেবে তিনি কিছু না বলেই মন্দির ছেড়ে চলে গিয়েছিলেন। এবং সেই রাতেই এই যে মন্দির রয়েছে, এই মন্দিরের পুরোহিত স্বপ্নে দেখেছিলেন যে ভগবান গোপীনাথ বলছেন, আমি একটি ক্ষীরের পাত্র লুকিয়ে রেখেছি, সেটি মাধবেন্দ্র পুরীকে দিয়ে দাও। পরদিন পুরোহিত সত্যিই মন্দিরে একটি লুকানো ক্ষীরের পাত্র খুঁজে পান এবং সেটি মাধবেন্দ্র পুরীর হাতে তুলে দেন। এবং বিশ্বাস করা হয় যে ভক্তের ইচ্ছে পূরণ করতে ভগবান নিজেই ক্ষীর চুরি করেছিলেন। আর সেই থেকেই এই মন্দিরের নাম হয়ে যায় ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। অপূর্ব সুন্দর মন্দিরটি, রং বেরঙের বিভিন্ন রঙিন করে এই সুন্দর মন্দিরটি কিন্তু সাজানো হয়েছে। মূলত যে গোপীনাথ কৃষ্ণ
তিনিই কিন্তু এখানে পূজিত হয়ে থাকেন ভগবান রূপে। অপূর্ব সুন্দর মন্দিরটি, আর সেই সঙ্গে সঙ্গে মন্দিরের যে পরিবেশ, মন্দিরের পরিবেশটা অত্যন্ত শান্ত। এখানে কিন্তু গেলে পারে মনটা একেবারে পবিত্র এবং শান্ত হয়ে যাবে। চারিদিককার পরিবেশটা এতটাই শান্ত স্নিগ্ধ যে অপূর্ব সুন্দর লাগবে এই মন্দিরটা। আমার তো ভারী সুন্দর লেগেছে এই মন্দিরটা দর্শন করে। এবং এই মন্দিরে কিন্তু প্রতিদিন ভগবানকে সেই অমৃতকেলি যে ক্ষীর রয়েছে সেই ক্ষীরটা নিবেদন করা হয়, এবং এই ক্ষীরের প্রসাদ অত্যন্ত জনপ্রিয়, যে কারণে ভক্তরা বহু দূর দূরান্তের থেকে যে ভক্তরা আসে তারা কিন্তু এই ক্ষীর গ্রহণ করতে এখানে আসে। তাছাড়া এই যে মন্দির রয়েছে, এই মন্দিরে কিন্তু চৈতন্য মহাপ্রভুর স্মৃতিও কিন্তু জড়িয়ে রয়েছে। তিনি এখানে এসে একবার নাকি এই মন্দির দর্শন করেছিলেন বলে অনেকে প্রচার করে থাকেন। আর এই খিরচোরা যে গোপীনাথ মন্দির রয়েছে সেটা কিন্তু অপূর্ব সুন্দর। তো ক্ষীরচোরা গোপীনাথ মন্দির দর্শন করার পর চলে এলাম আমাদের আজকের যে দ্বিতীয় গন্তব্য, সেই দ্বিতীয় গন্তব্য ইমামি জগন্নাথ মন্দিরে। তো এই যে ইমামি জগন্নাথ মন্দিরে প্রবেশের মূল যে পথ, সেই মূল পথ এটি। এই মূল পথ দিয়ে এবারে মন্দিরের ভিতরে প্রবেশ করব এবং তোমাদেরকে কিন্তু মন্দিরের সমস্ত দৃশ্য তোমাদেরকে দেখাবো। দেখুন, মন্দিরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই এই যে ডান দিকে ওই দূরে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দিরের যে মূল চূড়া, সেটা কিন্তু এখান থেকেই দেখতে পাওয়া যাচ্ছে। আর জগন্নাথ মন্দিরে এটা কিন্তু যে পুরীর জগন্নাথ মন্দির রয়েছে, সেই পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই এই মন্দিরটি নির্মিত হয়েছে। তো মন্দিরের ভিতরে যদিও ক্যামেরা অ্যালাউ নেই, তবে বাইরে থেকে তোমাদের যতটা পারি ততটা কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখান থেকে ট্যাপ কল রয়েছে, এখান থেকে কিন্তু হাতটা ধুয়ে নিতে পারো। হাত ধুয়ে নিয়ে তারপরে এই যে এই জায়গায় রয়েছে পা ধোয়ার জায়গা, এখানে এরকম পা ধুয়ে এই যে জগন্নাথ মন্দির, এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির। এটা কিন্তু পুরীর যে জগন্নাথ মন্দির, সেই পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি করা হয়। জয় জগন্নাথ। ইমামি গ্রুপের যে প্রতিষ্ঠাতা RS ইয়ামি এবং RS গোয়েঙ্কা এই মন্দিরটা নির্মাণ করেছেন। অপূর্ব সুন্দর এই ইমামি জগন্নাথ মন্দিরটি উড়িষ্যার বালেশ্বর জেলার বালগোপালপুরে অবস্থিত ইমামি জগন্নাথ মন্দির, যা উত্তর উড়িষ্যার অন্যতম দর্শনীয় এবং আধুনিক জগন্নাথ মন্দির। আর এই যে জগন্নাথ মন্দিরটি, এটি বালেশ্বর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই মন্দিরের ইতিহাস যদি বলা হয়, ইমামি যে গ্রুপ রয়েছে, ইমামি গ্রুপের উদ্যোগে এই মন্দির নির্মাণ কাজ শুরু হয়েছিল 2009 সালে। প্রায় 6 বছর পর 2015 সালে সাধারণ মানুষের জন্য এই মন্দিরটি উন্মুক্ত করে দেওয়া হয়। এবং এই মন্দিরের স্থাপত্য পুরীর যে জগন্নাথ মন্দির এবং কোণার্কের যে সূর্য মন্দির, সেই শিল্পরীতির অনন্য সমন্বয়। এবং এই সম্পূর্ণ যে মন্দিরটি, সেটা লাল বেলে পাথর এবং গ্রানাইট পাথর দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। অপূর্ব সুন্দর মন্দিরটি, এবং চারিদিকে 4টি প্রবেশদ্বার রয়েছে এবং বিশাল একটা গরুর স্তম্ভ এবং পাথরের কারুকাজ, সুন্দর ভাস্কর্য, যেগুলো দর্শনার্থীদের জন্য মুগ্ধ করে তোলে। অপূর্ব সুন্দর মন্দির। আর এই মন্দিরের মূল যে নকশা করেছিলেন পদ্মভূষণ রঘুনাথ মহাপাত্র। আর তাছাড়া এই মূল মন্দির ছাড়াও এই মন্দিরের প্রান্তেই রয়েছে 4টি মন্দির, যেটা শিব, লক্ষ্মী, বিমলা, গণেশ, হনুমান, এর প্রত্যেকের আলাদা আলাদা 5টা মন্দির কিন্তু এখানে রয়েছে। এবং এখানে প্রতিদিন পুরীর যে শ্রীমন্দিরের আদলে মঙ্গল আরতি, অর্থাৎ পুরীর যে জগন্নাথ মন্দির রয়েছে, সেই পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই কিন্তু এখানে প্রতিদিন মঙ্গল আরতি হয়, ভোগ নিবেদন হয়, সন্ধ্যা আরতি হয় এবং অন্যান্য যে নীলকান্তি সেগুলো পালন করা হয়। আর রথযাত্রার সময় এখানে কিন্তু প্রচুর ভক্তদের সমাগম হয়। অপূর্ব সুন্দর জগন্নাথ মন্দিরটি।
আমার তো ভারী সুন্দর লাগলো এবং প্রতিটা মন্দিরের প্রতিটা অংশে কিন্তু অপূর্ব সুন্দর সব কাজ করা রয়েছে, অপূর্ব সুন্দর সব খোদাই কাজ করেছে। এই যে কাজটা, নৃসিংহদেবের অপূর্ব সুন্দর একটা মূর্তি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তাছাড়া মন্দিরের উপর থেকে কিন্তু সম্পূর্ণ যে মন্দিরের জায়গা, মন্দির এরিয়াটা কিন্তু অপূর্ব সুন্দর লাগে। মন্দিরের স্থাপত্য যেমন অপূর্ব সুন্দর, সেই সঙ্গে সঙ্গে মন্দিরের চারিপাশের অংশটাও, চারিপাশের যে বাগিচা রয়েছে, চারিপাশের যে বাগান রয়েছে কিন্তু অপূর্ব সুন্দর দেখতে। অনেকটা পুরীর যে জগন্নাথ মন্দির, সেই পুরীর জগন্নাথ মন্দির এবং কোণার্কের যে সূর্য মন্দির, সেই সূর্য মন্দিরের একসঙ্গে মেলবন্ধন ঘটিয়ে এই অপূর্ব সুন্দর জগন্নাথ মন্দিরটি নির্মাণ করা হয়েছে। আর মন্দিরের পার্শ্ববর্তীর বাগিচার সৌন্দর্য তো মন ভোলানো সৌন্দর্য। চারিদিকে সবুজ ঘাস, সেই সঙ্গে সঙ্গে সুন্দর সুন্দর গাছ দিয়ে অপূর্ব সুন্দর একটা বাগিচা তৈরি করা হয়েছে। যারা বালেশ্বর ভ্রমণে আসছেন তারা কিন্তু তাদের ভ্রমণ লিস্টে অবশ্যই এই ইমামি জগন্নাথ মন্দিরটা রাখতে পারে। আর ইমামি জগন্নাথ মন্দিরটা খোলার সময় সাধারণত সকালবেলা 6টা থেকে দুপুর 1টা এবং বিকালবেলা 4টে থেকে রাত্রি 8:30 পর্যন্ত। অপূর্ব সুন্দর মন্দিরটি আমার ভারী ভালো লাগলো। অবশ্যই আপনারা বালেশ্বরে আসলে পারে এই ইমামি জগন্নাথ মন্দির আপনাদের ভ্রমণ লিস্টে অবশ্যই রাখবেন। ইমামি জগন্নাথ মন্দির ঘোরার পর আমাদের খিদেও পেয়েছিল, সেই কারণে সকালে ব্রেকফাস্টটা করেই নিলাম মন্দিরের সামনে থেকে। এবার আমরা চলেছি আমাদের পরের গন্তব্য ব্লু লেক। আর সেখানে গিয়েই আমাদের যে পরের গন্তব্যস্থান ব্লু লেক, সেই ব্লু লেক সম্পর্কে আপনাদেরকে যা দেখাবো এবং কেন এই স্থানের নাম ব্লু লেক সেটাও আপনাদেরকে জানাবো। চলুন দেখতে থাকুন। তো আমরা এখন চলেছি ব্লু লেক দেখতে। আর ব্লু লেক যাওয়ার পথেই পড়ছে নীলগিরি পাহাড়। এই যে নীলগিরি পাহাড়ের যে অপরূপ সৌন্দর্য, সেই সৌন্দর্য কিন্তু দু চোখ জুড়িয়ে দিচ্ছে। একবার দেখুন, ও সত্যি অসাধারণ লাগছে কিন্তু। এবার আমরা চলে এসেছি বালেশ্বরের অন্যতম সুন্দর পর্যটন ক্ষেত্র ব্লু লেকে। এক সময় এটি ছিল পাথর খনি। খনির কাজ যখন বন্ধ হয়ে যায় তখন ধীরে ধীরে বৃষ্টির জল আর ভূগর্ভস্থ জলে তৈরি হয় এক মনোমুগ্ধকর লেক, যা আজকের এই ব্লু লেক। অপূর্ব সুন্দর লেক, যার ওপারে রয়েছে পাহাড়, পাহাড়ের পাদদেশে সুন্দর লেক। আর এখানকার জলটা সম্পূর্ণ নীল, চারিদিকে সবুজ পাহাড়, মাঝখানে নীলাভ স্বচ্ছ জল। দূর থেকে দেখলে মনে হবে যেন প্রকৃতি নিজের হাতে এঁকেছে এক অপূর্ব ছবি। যারা প্রকৃতির শান্ত পরিবেশ কিছুটা সময় কাটাতে চান কিংবা সুন্দর ছবি তুলতে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু এই ব্লু লেক একেবারে আদর্শ একটা জায়গা। আর আপনি যদি বালেশ্বরে আসেন তাহলে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, ইমামি জগন্নাথ মন্দির এবং চাঁদিপুর সমুদ্র সৈকতের পাশাপাশি অবশ্যই এই ব্লু লেকটা ঘুরে দেখবেন। এই জায়গার সৌন্দর্য আপনার ভ্রমণকে আরও স্মরণীয় করে তুলবে। অপূর্ব সুন্দর লেক, সেই সঙ্গে সঙ্গে লেকের যে জলটা এতটাই স্বচ্ছ যে ভিতরের সমস্ত কিছু কিন্তু স্পষ্টভাবে দেখা যায়। আর সেই সঙ্গে সঙ্গে হালকা একটা স্রোত, হালকা একটা হাওয়া বইছে যখন জলের উপর দিয়ে, তখন যে কী যে অপূর্ব, কী যে মায়াবী লাগছে সেটা নিজের চোখে না দেখলে পারে বোঝা যাবে না। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ব্লু লেকের সামনে। আর ব্লু লেকের জলটা একেবারে ব্লু, অসাধারণ লাগছে। আপনারা যারা বালেশ্বরে ঘুরতে আসবেন তারা কিন্তু ভ্রমণ লিস্টে অবশ্যই এই ব্লু লেকটা রাখবেন। তার কারণ এখানে আসলে পরে আপনি সমস্ত কিছু ভুলে যাবেন। মানে এর যে অপূর্ব সৌন্দর্য, সে সৌন্দর্য দেখে আপনি কিন্তু সমস্ত কিছু ভুলে যাবেন। ব্লু লেক দর্শন করার পর আমরা এগিয়ে চললাম নীলগিরি পাহাড়ের পাশ দিয়ে, অপূর্ব সুন্দর রাস্তা দিয়ে আর নীলগিরি পাহাড়ের অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে নীলগিরি রাজবাড়ির পথে। কী যে অপূর্ব, কী যে মায়াবী লাগছিল রাস্তা এবং সেই সঙ্গে সঙ্গে এই পাহাড়ের মেলবন্ধন, সেটা নিজের চোখে যেন বিশ্বাস করতে পারছিলাম না যে এতটাই সুন্দর এই নীলগিরি পাহাড়। দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেলাম নীলগিরি রাজবাড়িতে।
তো চলে এসেছি আজকের পরবর্তী গন্তব্য নীলগিরি রাজবাড়ি। আর নীলগিরি রাজবাড়ির সামনেই এই যে তৈরি হচ্ছে রথ, এটাই হলো নীলগিরি রাজবাড়ি প্রবেশের সিংহ দরজা। এর ভিতরেই কিন্তু নীলগিরি যে রাজবাড়ি সেটা রয়েছে। আর এই সাইডটাই একদম ডান সাইডে ওই যে দূরে দেখা যাচ্ছে নীলগিরি পাহাড়, একদম পাহাড়ের পাদদেশেই কিন্তু এই রাজবাড়িটা অবস্থিত। এই যে পাহাড়টা, আর পাহাড়ের একদম পাদদেশে রয়েছে এই রাজবাড়ি। সিংহ দরজার এই যে দুপাশে প্রবেশের সময় দুপাশে দুটো সিংহ রয়েছে, এটাই কিন্তু সিংহ দরজা। এই দরজা দিয়েই ভিতরে কিন্তু প্রবেশ করতে হবে। যে রাজবাড়ি রয়েছে নীলগিরি রাজবাড়ি, সেই নীলগিরি রাজবাড়ির মধ্যে এই দরজা দিয়েই প্রবেশ করব। এই যে প্রবেশ করছি, দেখুন পুরনো আমলের রাজবাড়ি প্রাসাদ, সেটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে। প্রবেশের সঙ্গে সঙ্গে এই যে বাঁ দিকটায় যেটা দেখতে পাচ্ছেন, বাঁ দিকটায় কিন্তু দেখুন এখানেও দুটো সিংহ সেই সঙ্গে রয়েছে। আর এটা হলো রাজবাড়ি, আর রাজবাড়ির ঠিক পিছনের দিকেই রয়েছে নীলগিরি পাহাড়। রাজা নারায়ণ ভঞ্জ নীলগিরি রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এবং পরবর্তীকালে ভঞ্জ রাজবংশের উত্তরসূরিরা এই জায়গা থেকেই কিন্তু রাজ্য পরিচালনা করতেন। আর এই রাজবাড়িটি ছিল প্রশাসনিক কেন্দ্রের পাশাপাশি রাজ পরিবারের বাসভবন। ভারত স্বাধীন হওয়ার পর 1948 সালে নীলগিরি রাজ্য দেশীয় রাজ্য ভারতীয় ইউনিয়নের সঙ্গে যুক্ত হয় এবং পরে ওড়িশা রাজ্যের অংশে পরিণত হয়। এরপর থেকেই এই রাজবাড়িটির প্রশাসনিক গুরুত্ব কমে গেলেও আজও কিন্তু ঐতিহাসিক স্মারক হিসাবে দাঁড়িয়ে আছে এই রাজবাড়িটি। অপূর্ব সুন্দর। আর এই যে ডান দিকে রয়েছে মূল যে রাজবাড়িটি, আর বাঁ দিকে কিন্তু ভগ্নপ্রায় পুরনো রাজবাড়িটি। নীলগিরি রাজবাড়ি দেখার পর চলে আসলাম রাজবাড়ির সংলগ্ন জগন্নাথ মন্দির দেখার জন্য। যদিও জগন্নাথ মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভিতরে কোনো কিছুই তোমাদের দেখাতে পারলাম না। ক্যামেরা রেখেই আমরা কিন্তু জগন্নাথ দর্শন করে এলাম। ও ঘড়ি বলছে এখন সময় সকাল 10টা, আর আমরা সকাল মোটামুটি 6:30টার থেকে বালাসর স্টেশন থেকে বেরিয়েছিলাম। বেরোনোর পরে আমরা ক্ষীরচোরা গোপীনাথ মন্দির, তারপর ইমামি জগন্নাথ মন্দির, ব্লু লেক এবং এখন এসেছি নীলগিরি রাজবাড়ি এবং নীলগিরি জগন্নাথ মন্দির দেখার জন্য। তো এইটুকু টাইমের মধ্যে আমরা দেখে নিয়েছি এই সমস্ত জায়গাগুলো। এরপরে আমরা যাব পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। তো পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে ওখানে দেখার পরে তারপরে আমরা ওখানেই লাঞ্চ করব। লাঞ্চ করার পরে বিকালবেলাটাই আমরা কিন্তু চাঁদিপুর সি বিচ রয়েছে সেখানটায় যাব। তাহলে একই দিনে আমাদের কিন্তু কভার হয়ে যাচ্ছে মন্দির, পাহাড়, লেক এবং ঝর্ণা, সেই সঙ্গে সঙ্গে সি বিচ। তো আপনারা যদি মনে করেন যে আমার মতো একদিনের ভ্রমণে একই দিনে পাহাড়, লেক, সমুদ্র, মন্দির সমস্ত কিছু একই দিনে কিন্তু দর্শন করে নিতে পারেন এবং দিনের দিন বাড়ি ফিরে যেতে পারেন। তো এখন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কিন্তু করবেন। নীলগিরি রাজবাড়ি দেখার পরে আমরা বেরিয়ে পড়লাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের উদ্দেশ্যে, যেটি নীলগিরি পাহাড়ের উপরে অবস্থিত। এবং নীলগিরি রাজবাড়ি থেকে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির বেশ খানিকটা দূরে, এবং রাস্তাটাও কিন্তু খুব একটা ভালো নয়, বেশ খারাপ রাস্তা। অটোতে উঠে বেশ ঝাঁকুনি খেতে খেতে আমরা পৌঁছে গেলাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের একেবারে পাদদেশে। তো চলে এসেছি আমাদের পরের গন্তব্য পঞ্চলিঙ্গেশ্বর। তো অটো আমাদেরকে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে যাওয়ার জন্য এখানটায় নামিয়ে দিল, আর এইখানটায় রয়েছে গাড়ি পার্কিং। আর এই যে রাস্তাটা, এই রাস্তা জুড়ে আমরা কিন্তু যাব পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। পাহাড়ের উপরে হলো মূল মন্দিরটা। তো সেই মন্দিরে আমরা এখন উঠব। এই যে রাস্তা, এই রাস্তাটা দিয়ে যেতে হবে এবং 311টা সিঁড়ি রয়েছে। সেই 311টা সিঁড়ি পেরিয়ে তবেই কিন্তু পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে প্রবেশ করতে হবে। তো চলো দেখতে থাকো। উঠতে হবে পাহাড়ের উপরে যে মন্দিরটা রয়েছে, মন্দিরে উঠতে হবে। তো মন্দিরে ওঠার আগে
রাস্তার দুপাশে সুন্দর অনেক দোকান রয়েছে, যে দোকান থেকে আপনারা পূজার সামগ্রী কিনে নিতে পারেন এবং সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন ঘর সাজানোর জিনিসপত্র, খাবার দাবার আরও নানা জিনিসপত্র কিন্তু রয়েছে, সেগুলো কিন্তু আপনারা কিনে নিতে পারেন। তো অটো যেখান থেকে আমাদের নামিয়ে দিয়েছে তার থেকে বেশ খানিকটা দূরে আমরা হেঁটে আসলাম। এবার এই জায়গায় যে মূল গেট পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে ওঠার, সেই মূল গেট হলো এটা। এই মূল গেট থেকে এখান থেকে আমাদের জুতো রাখার জন্য টিকিট কেটে নিতে হবে এবং উপরে গিয়ে জুতো রাখা যাবে। এখানে সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে এবারে আমাদের উপরে উঠতে হবে মূল যে মন্দিরে। তো এই মুহূর্তে কিন্তু পৌঁছে গেছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের প্রবেশের যে সিঁড়ি, সেই সিঁড়িতে। এই যে মেন যে গেটটা দেখতে পেলেন এই যে সামনে, এই গেটটা দিয়েই কিন্তু আমরা প্রবেশ করলাম এবং এই গেটের এখান থেকে কিন্তু কুপন সংগ্রহ করতে হবে, যে কুপনটা মূলত জুতো রাখার জন্যে। কিন্তু সেই জুতো এখানে রাখা যাবে না, সেই কুপন দিয়ে সামনে উপরে মন্দিরের পাশে সেখানে কিন্তু জুতো রাখার জায়গা আছে, ওই টিকিটটা নিয়ে টিকিটটা কিন্তু রেখে দিতে হবে মানে দেখানোর জন্য। এইবার এই যে সিঁড়ি রয়েছে, এই দেখুন এই যে সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে মোটামুটি প্রায় 300-র উপরে সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি বেয়ে কিন্তু মূল যে মন্দির সেই মন্দিরে প্রবেশ করতে হবে। এবার এই সিঁড়ির ঢাল কিন্তু খুব একটা বেশি নয়, তাই 300-র উপরে সিঁড়ি মানে যথেষ্ট অনেকটাই উঁচু। তো সেই জায়গায় এখন উঠবো এবং পঞ্চলিঙ্গেশ্বর বাবার দর্শন করব। তো তোমরাও সঙ্গে থাকো, তোমাদেরকেও দেখা। চলো বাবার নাম নিয়ে এগিয়ে চলি, দেখি কত দূর উঠতে পারি আর বাবার দর্শন পাই কি না। আর এই সিঁড়িতে ওঠার জন্য আরেকটা জিনিস তোমাদেরকে দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু মাঝে একটা বর্ডার দেওয়া রয়েছে, তার কারণ এই পাশটা দিয়ে, এই সাইডটা দিয়ে উঠা হচ্ছে মানে বাবাকে দর্শন করতে যেতে হচ্ছে, আর ওই পাশের যে ধাপটা রয়েছে ওই ধাপটা দিয়ে কিন্তু নামার জন্যে। তো সবে 100 মতো সিঁড়ি পার করলাম, তবে যথেষ্টই কষ্টদায়ক। যাদের হাঁটুতে বল আছে, হাঁটুতে যাদের জোর আছে তারা আসবেন, আর যাদের হাঁটু সঙ্গ দেবে না তাদের পক্ষে কিন্তু খুব কষ্টকরই। নিচের যে সিঁড়িগুলো ছিল সেই সিঁড়িগুলোর খাড়াইটা কম ছিল, কিন্তু যত উপরের দিকে উঠছি তত যেন সিঁড়িগুলোর খাড়াইটা কিন্তু বাড়তে থাকছে। তো উপরের দিককার এই সিঁড়ির খাড়াই কিন্তু অনেকটাই বেশি। তো যাই হোক, প্রায় পৌঁছে গেছি, আর একটু আছে। আসলে বাবা পঞ্চলিঙ্গেশ্বরকে কিন্তু দেখা যায় না, হাত দিয়ে স্পর্শ করতে হয়, তার কারণ বাবা পঞ্চলিঙ্গেশ্বরের যে মূর্তি রয়েছে তার উপর দিয়ে কিন্তু জল বয়, কিন্তু এখন এই মুহূর্তে জল অনেকটাই কম, জল নেই বললেই চলে। তো আশা করছি দেখতে পাবো। চলো। লোককথা অনুযায়ী বনবাসের সময় মা সীতা এখানে 5টি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন। আবার অন্য এক কিংবদন্তিতে বলা হয় রাজা জরাসন্ধ এখানে 5টি শিবলিঙ্গ স্থাপন করেন। আজও ঝর্ণার প্রবাহিত জলের নিচে সেই 5টি শিবলিঙ্গ বিরাজমান। ভক্তরা জলের মধ্যে হাত দিয়ে শিবলিঙ্গ স্পর্শ করে পুজো করেন, যা এই মন্দিরের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। ধর্মীয় গুরুত্ব, পাহাড়, ঝর্ণা, প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য সব মিলিয়ে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির বালেশ্বর ভ্রমণের অন্যতম সেরা আকর্ষণ। আর আপনি যদি বালেশ্বর আসেন তাহলে অবশ্যই এই মন্দিরটি আপনার ভ্রমণ তালিকায় রাখবেন। উপর থেকে লাইন দাঁড়িয়ে নিচে আসলাম, অনেকটাই লাইনের কাছাকাছি চলে এসেছি, আর কিছুক্ষণ পরেই আমরা কিন্তু বাবা পঞ্চলিঙ্গেশ্বরের দর্শন পাবো। বহু লোকজন কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছে, এই দেখুন চারদিকে প্রচুর লোকজন কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছে। আর এখানে যারা মানত করেন, আপনারা যদি কারো মানত করে থাকেন তারা কিন্তু এখানে এসে পূজারি রয়েছে তাদের দিয়ে কিন্তু পূজা দিয়ে দিতে পারেন। তো প্রায় 2 ঘন্টা দাঁড়িয়ে লাইন দাঁড়িয়ে তারপরে বাবার দর্শন করলাম, কিন্তু এই জায়গাটায় বাবার যে দর্শন করার, বাবার যে গর্ভগৃহ সেটা দেখাতে তোমাদেরকে পারলাম না। তো এখানে ভিডিও অ্যালাউ নেই, তো সেই জায়গাটায় ভিডিও অ্যালাউ যে নেই সেটা কিন্তু এখানে শুধুমাত্র উড়িয়া ভাষায় লেখা রয়েছে এবং এটা কোনো রকম কোনো বলেও দেওয়া হয়নি, এবং অন্য ভাষায় ইংরাজি ভাষায় সেটাতেও কিন্তু বলা নেই, যে কারণে অনেকেই ভিডিও করতে যাচ্ছে দেখলাম, সেক্ষেত্রে তাদেরকে নানা রকম বকাঝকা করছে এবং এখানে যারা রয়েছে তাদেরও ব্যবহারটা কিন্তু খুব খারাপ। যাই হোক, কি আর করা যাবে, সবই বাবার ইচ্ছা। তো
তো দর্শনটা করে নিলাম। তো এই জায়গায় একদম ওই যে গর্ভগৃহ রয়েছে সেখানটায় ভিডিও করা একদম বন্ধ। এছাড়া বাইরে যে দৃশ্যগুলো পঞ্চলিঙ্গেশ্বরের সমস্ত কিছু সেইগুলো দেখা যেতে পারে। তো যাই হোক, একটা মোটামুটি একটা আমার সামনেই আমার এক দাদার যার ফোনটাও কেটে নিয়েছিল, একটা খারাপ অভিজ্ঞতা হলো। যাই হোক, সবই বাবার ইচ্ছা হয়তো। লিঙ্গেশ্বরের দর্শন করলাম, দর্শন করে এবার নিচের দিকে যাচ্ছি। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি যে এই বাবা পঞ্চলিঙ্গেশ্বরের মন্দির কিন্তু সারা বছর খোলা থাকে এবং সমস্ত ঋতুতে এবং সপ্তাহের 7 দিনই কিন্তু এই মন্দির খোলা থাকে। তাই আপনারা যখন ইচ্ছা মনে করতে পারেন এই মন্দিরে কিন্তু দর্শন করতে পারেন, কোনোরকম কোনো সমস্যা নেই। যে কোনো সময় কিন্তু এই মন্দির দর্শন করা যেতে পারে। তবে শীতকালে এবং বর্ষাকালে কিন্তু, যেহেতু বর্ষাকালে এখানে ঝর্ণা যেটা রয়েছে সেখান থেকে জল উপর থেকে নিচে নেমে আসে, তার দৃশ্যটা বেশ সুন্দর দেখা যায়। আর শীতকালে প্রচুর দর্শনার্থী এখানে আসে। ছুটির দিনগুলোতে, বিশেষ করে ছুটির যে দিনগুলো রয়েছে সেই দিনগুলোতে কিন্তু দর্শনার্থীর সংখ্যা এখানে অনেকটাই বেড়ে যায়। তো যারা এসে ভাবছেন যে একটা রাত এখানে কাটাবেন, তো তাদের জন্য বলি এখানে থাকার বেশ কিছু অপশান রয়েছে। তো তাদের মধ্যে একটা হোটেল আপনাদেরকে দেখাই, এই যে হোটেল গুরুশক্তি। সামনেই রয়েছে এই অপূর্ব যে জগন্নাথ মন্দির, সেই জগন্নাথ মন্দিরটা। আর তার সামনেই রয়েছে এই যে হোটেল গুরুশক্তি। এই হোটেল গুরুশক্তিতে কিন্তু রুম অ্যাভেলেবেল রয়েছে। আর সেই সঙ্গে সঙ্গে এখানে কিন্তু চেক আউট এবং চেক ইন দুটোটি কিন্তু সময় ঠিক 10টা। আর এই হলো যে মূল এন্ট্রান্স, সেই মূল এন্ট্রান্স এটা। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে আপনারা যদি ঘুরতে আসেন আর ঘুরতে এসে যদি ভাবেন একটা দিন এখানে কাটিয়ে যাবেন, তাহলে কিন্তু বেশ কিছু অপশান রয়েছে। পাশেই রয়েছে হোটেল গুরুশক্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো সেখানেই আমি এখন আছি। সেখানে কিন্তু বিভিন্ন রুম রয়েছে, এসি নন এসি বিভিন্ন ধরনের রুম কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং সেই সঙ্গে সঙ্গে এখানে আপনারা যদি গাড়ি নিয়ে আসেন, তাহলে এখানে কিন্তু সুন্দর একটা বিশাল বড় একটা পার্কিং এরিয়া রয়েছে এবং একটা সাজানো গোছানো বাগান রয়েছে এবং পার্কিংটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। এবার এই হোটেলেরই একটা রুম আপনাদেরকে দেখিয়ে দিই, চলুন। তো এই হোটেলেরই 304 নম্বর রুমটা আপনাদেরকে চলুন ভিজিট করিয়ে দিই। দেখুন, 304 নম্বর রুম হলো এটি। এই রুমটা খোলার সঙ্গে সঙ্গে একটা বিশাল আকৃতির বিশাল বড় একটা রুম এবং ঢুকেই আপনি পাবেন এরকম একটা কিং সাইজ বেড, যেখানে আপনারা 2 থেকে 3 কিন্তু হামেশা থাকতে পারেন। তাছাড়া এই যে বাঁদিকে রয়েছে, বাঁদিকে কিন্তু রয়েছে একটা ড্রেসিং টেবিল। আর সেই সঙ্গে সঙ্গে এখানে একটা আলমারি রয়েছে যেখানে আপনি জিনিসপত্র রাখতে পারবেন। এখানে টিভি রয়েছে, ফ্যান রয়েছে, এসি রয়েছে। তাছাড়া এপাশে চেয়ার রয়েছে, এপাশে একটা টেবিল রয়েছে, 2টো কাপ, সেই সঙ্গে সঙ্গে ফোন রয়েছে। নিচে যেহেতু এদের রেস্টুরেন্ট রয়েছে, রেস্টুরেন্ট থেকে কিন্তু আপনারা খাবার এখানে উপরে অর্ডার করে নিতে পারেন। তাছাড়া এর সঙ্গেই রয়েছে একটা ব্যালকনি। এই ব্যালকনির ভিউ কিন্তু অপূর্ব। দেখুন, ব্যালকনিটা খোলার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনি এপাশে নীলগিরি পাহাড়ের যে অপরূপ সৌন্দর্য, সেই সৌন্দর্য কিন্তু আপনি দেখতে পারবেন। আর বাইরের পরিবেশটাও কিন্তু দারুণ। আর ওই দূরে রয়েছে কিন্তু পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। তো এখান থেকেই এই যে তো রুমটা দেখলেন, এইবার রুমের সঙ্গেই রয়েছে কিন্তু অ্যাটাচ বাথরুম। এই যে রুম, এই রুমের সঙ্গে রয়েছে অ্যাটাচ বাথরুম। দেখুন, ওয়েস্টার্ন যে কোমোড রয়েছে, সেই সঙ্গে সঙ্গে শাওয়ার রয়েছে, এখানে একটা বেসিন রয়েছে, আয়না রয়েছে, অর্থাৎ দারুণ সুন্দর এসি একটা রুম। আর এই রুমটার ভাড়া হচ্ছে, এই যে রুমটা দেখলেন, এই রুমটা হলো এসি রুম। এই রুমটার ভাড়া হচ্ছে 1400 টাকা। তো পঞ্চলিঙ্গেশ্বর মন্দির থেকে বেরিয়ে এবারে আমরা যাচ্ছি চাঁদিপুর সি বিচে। এদিকে আকাশটা কিন্তু কালো অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাচ্ছে, কালো মেঘে। তো আমরা তার মধ্যে দিয়েই এগিয়ে চলেছি। তো একবারে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সি বিচে গিয়ে, চলো। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শন করার পর হাতে অনেকটা সময় ছিল এবং সেই সঙ্গে সঙ্গে আমরা যে ট্রেনটাই ফিরবো সেই ট্রেনটাও অনেকটাই লেট। সেই কারণে ভাবলাম হাতে যেহেতু সময় রয়েছে, তাহলে চাঁদিপুর সি বিচটা ঘুরেই আসি। তো ওই দূরের সামনে অটো আমাদেরকে নামিয়ে দিল। আর এই যে রাস্তা, এই রাস্তাটা দিয়েই কিন্তু চলে যাবে একদম সি বিচে। এই যে রাস্তাটা, এই রাস্তাটা চলে যাচ্ছে একদম সি বিচে, সমুদ্রের ধারে। এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি।
অলরেডি ওদিকটায় বৃষ্টি হচ্ছে, এদিকটায় বৃষ্টি শুরু হয়ে গেছে, গুড়ি গুড়ি 2-1 ফোঁটা বৃষ্টি পড়ছে। কতটা কি দেখতে পারবো জানি না, দেখা যাক। যারা চাঁদিপুরে ঘুরতে আসছেন তাদের জন্য কিন্তু এই যে এখানে রয়েছে পান্থনিবাস, এখানে কিন্তু থাকার জায়গা ব্যবস্থা আছে। আর ওপাশটায় রয়েছে রেস্টুরেন্ট রয়েছে। আর মূল যে সি বিচ, সেই সি বিচে প্রবেশের কিন্তু মূল যে রাস্তা সেটা কিন্তু এই দিকটা দিয়ে। এই যে এখন প্রবেশ করব সমুদ্রের কিনারায়। ইতিমধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি শুরু হয়ে যাওয়ার জন্য জানি না কতটা দেখতে পারবো, কতটা সমুদ্রকে উপভোগ করতে পারবো, তবু চেষ্টা করি। তো তো সমুদ্রে এই মুহূর্তে ভাটা চলছে, যে কারণে কিন্তু জলটা অনেকটা দূরে সমুদ্র থেকে, এই যে এখান থেকে অনেকটা দূরে রয়েছে জল, এখান থেকে অনেকটা দূরে রয়েছে জল, যেহেতু এখন ভাটা চলছে সে কারণে কিন্তু অনেক দূরে রয়েছে জল। দিগন্তব্যাপী সমুদ্রের অপরূপ সৌন্দর্য। এখান থেকে অনেকটা দূরে দেখা যাচ্ছে জল, অনেকটা দূরে রয়েছে। ধুধু প্রান্তর সমুদ্রের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য কিন্তু চাঁদিপুর এই সমুদ্র সৈকতে এসে অনেকটাই নিরাশ হলাম, সেইভাবে কিন্তু দেখতে পেলাম না কিছুই সমুদ্র। সর্বশেষে বলবো যে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, আর খুব যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।